সাইমুম সিরিজ ৩ মিন্দানাওয়ের বন্দী পর্ব ৬ আপো পর্বতে পিসিডার হেডকোয়ার্টার আহমদ মুসার কক্ষ। একটি সেক্রেটারিয়েট টেবিলের পাশে রিভলভিং চেয়ারে বসে আছে আহমদ মুসা। তার ডান পাশে এক বৃদ্ধ, মাথায় শ্বেত শুভ্র বাবরি, মেহেদিরঞ্জিত দাড়ি, সফেদ পোশাক পরিধানে। তার মুখমণ্ডল থেকে পবিত্র এক জ্যোতি যেন ঠিকরে পড়ছে। ইনি আবু আল মুকতুম, সোলো ও মিন্দানাও দ্বীপপুঞ্জে সবচেয়ে প্রাচীন পবিত্র কুঞ্জবন মসজিদের ইমাম। এই মসজিদের পাশেই এক সমাধিতে শুয়ে আছেন করিম আল মখতুম। আজ ১১০০ বছর ধরে সোলো ও মিন্দানাওবাসীদের হৃদয়ে নিংড়ানো ভক্তি শ্রদ্ধার কেন্দ্র এই মাজার, এই মসজিদ। সেই সুলতান আবু বকর থেকে সোলো ও মিন্দানাওয়ের সকল সুলতানের রাজ্যাভিষেকের কেন্দ্র এই মসজিদ, এই মাজার। আহমদ মুসার বাম পাশে বসেছিল মুর হামসার। পাশের আপওয়ান উপত্যকা থেকে ভেসে আসছিল আজানের সুর। উপত্যকা উদিত্যকায় ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে কেঁপে কেঁপে আজানের শেষ সুরটুকুও মিলিয়ে গেল বাতাসে। আলী আল মখদুমের পাতলা ঠোঁট দুটি নড়ে উঠল। অস্ফুটে সুতো হল তার কণ্ঠ। আহ, আজ সে কত বছর আগে! সোলো মিন্দানাও দ্বীপপুঞ্জের মানুষ তখন পশুর মতো পশুর সাথে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াত। পূজা করত তারা জড়পদার্থের। স্রষ্টার কোনো পরিচয় তারা জানত না। এমনি দিনে ১৩১১ খ্রিস্টাব্দের এক সুবেহ সাদেক। সোলো সাগরের অথৈ জলে ভাসমান সোলো দ্বীপপুঞ্জে সিমনুল দ্বীপ। কাঠের উপর লোহার পাত বসানো একটি নৌকা ঢেউয়ের তালে নাচতে নাচতে এসে ভিড়ল সেই দ্বীপে। জাহাজ থেকে প্রথমে নামলেন একজন আরব, পরে আরও কয়েকজন তার চীনদেশী সাথী। সোলো সাগরের পানিতে অজু করলেন তারা। তারপর সোলো ও মিন্দানাও দ্বীপপুঞ্জের ইতিহাসে প্রথমবারের মতো ধ্বনিত হল আজানের সুর। আহ, এই সেই আজান! কিন্তু যিনি সোলো ও মিন্দানাও দ্বীপপুঞ্জের মাটিতে প্রথম আজান দিয়েছিলেন, প্রথম নামাজ পড়েছিলেন, সেই অলি আল্লাহ করিম আল মখতুম আজ নেই। আমরা তারই অধস্তন। কিন্তু থামলেন আলী আল মখতুম। রুমালে চোখ মুছলেন তিনি। মোহমুগ্ধের মতো আহমদ মুসা চেয়ে আছে তার দিকে। আবার মুখ খুললেন তিনি। তারপর গড়িয়ে গেছে কতদিন। সোলো ও মিন্দানাও দ্বীপপুঞ্জের অন্ধকার বুককে আলোকিত করে তুলল ইসলাম। মানুষকে মানুষ বানাবার সাধনায় মগ্ন হল মুসলমানরা। আরও পরে সুমাত্রা থেকে এলেন যুবরাজ রাজাহ বরগুইবা আলী এক বিরাট নৌবহর নিয়ে। ইসলামের শিখা উজ্জ্বলতার হল আরও। উল্টে চলল কালের পাতা। গত হল ১৩৯ বছর। আরব ভূমি থেকে এলেন পাদুকা মহাশরী মৌলানা আস সুলতান শরীফ আল হাসমি সুলতান আবু বকর। সোলো ও মিন্দানাওয়ে মুসলিম সালতানাতের সৃষ্টি হল তার হাতেই। আইনের বিধিবদ্ধকরণ, শরীয়তি ব্যবস্থা প্রবর্তন, আরবি বর্ণমালার প্রচার ও প্রসার সাধন এবং শাসন সুবিধার জন্য আঞ্চলিক বিভাগ গঠন সবই তার হাতেই সম্পাদিত হল। তারপর অতি নীরবে অপরিসীম প্রশান্তিতে এগিয়ে চলল ইসলামের অগ্রযাত্রা ৬০০ বছর ধরে। থামলেন আলী আল মাকতুম। ভাবনার কোনো অতল রাজ্যে তিনি হারিয়ে গেছেন। আহমদ মুসা বললেন, তারপর জনাব? তিনি ধীরে বললেন, তারপর শান্তির রাজ্যে ঘটে গেল বিপর্যয়। গলায় ক্রস দুলিয়ে আর হাতে বন্দুক নিয়ে এলো খ্রিস্টান, পর্তুগিজ ও স্পেনীয়রা। তারপরের ইতিহাস অন্যায় আর জুলুমের বিরুদ্ধে সংঘাত আর সংঘর্ষের ইতিহাস। একটু থামলেন আলী আল মখতুম। তারপর পরিপূর্ণভাবে আহমদ মুসার দিকে চেয়ে তিনি বললেন, সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে তোমাকে আমরা পেয়েছি বাবা আল্লাহর মহাদান হিসেবে। আমি আশা করি, আমি দোয়া করি, ওলি আল্লাহ করিম আল মখতুমের দেশে আবার তুমি হাসি ফুটিয়ে তুলবে। শেষের কথাগুলো বলতে বলতে কণ্ঠ ভারী হয়ে উঠল আলী আল মখতুমের। চোখ দুটি বুজে গেল তার। সবাই নীরব। নীরবতা ভাঙলেন আহমদ মুসা নিজে। মুর হামসারের দিকে চেয়ে বললেন, ভাবতে বিস্ময় লাগে, এত সম্পদ, এত প্রাচুর্য সত্ত্বেও সোলো ও মিন্দানাওবাসীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মুর হামসার বলল, ভাগ্যের পরিবর্তন তাদের হয়েছে, তাদের অনেকের গলায় ক্রস ঝুলছে। উন্নয়নের ক্ষেত্রে আর কিছু না হোক, দেশে আপনি বহু মিশনারি স্কুল ও মিশনারি হাসপাতালের সাইনবোর্ড দেখতে পাবেন। ওইসব মানুষ ধরার ফাঁদে যারা পা দিচ্ছে, তাদেরকে ফিরে পাওয়া যাচ্ছে না। থামল মুর হামসার। আহমদ মুসা বলল, ঘৃণ্য কৌশল এটি এঁটেছে ওরা। মিন্দানাওবাসীদের অন্ধকারে রেখে, অনুন্নত রেখে, বিশ্ববাসীর অলক্ষ্যে তাদের হজম করে ফেলার পরিকল্পনা এঁটেছে ওরা। বিপদ শুধু একদিক থেকে নয় ভায়া, আমাদের অসহায়ত্বের সুযোগ গ্রহণের জন্য কমিউনিস্ট শক্তি তৎপর হয়ে উঠেছে। আলী কাউসারের ঘটনা তাদের ষড়যন্ত্রের একটা দৃষ্টান্ত মাত্র। এছাড়া রয়েছে ফিলিপাইন জাতীয়তা নামক সর্বগ্রাসী ষড়যন্ত্রের আর এক বিষাক্ত থাবা। ত্রিমুখী সংগ্রাম আমাদের সামনে। থামল মুর হামসার। কিছু বলার জন্য আহমদ মুসা মুখ খুলেছিল, কিন্তু বলা হল না। টেবিলের ওয়্যারলেস যন্ত্রে লাল সংকেত জ্বলে উঠল। একটানা বিচিত্র এক শব্দ উঠল যন্ত্র থেকে।
ওয়্যারলেস যন্ত্রের দিকে ঝুঁকে পড়ল আহমদ মুসা। কানে তুলে নিল ওয়্যারলেস রিসিভার। আহমদ মুসা স্পিকিং। ওপার থেকে একটি স্পষ্ট কণ্ঠ ভেসে এল। আমি আবদুল্লাহ জাবের। কি খবর বলো, উদ্গ্রীব কণ্ঠে বলল আহমদ মুসা। আবদুল্লাহ জাবের লিলিয়েভের ঘটনা সমস্তটা আহমদ মুসাকে জানাল, তারপর বলল, আমি বলছি লিলিয়েভের সে চিঠি লিখে নিন জনাব। আহমদ মুসা বাম হাতে ওয়্যারলেস রিসিভার ধরে রেখে ডান হাতে প্যাড ও কলম টেনে নিল। সাইমুমের পরিচিত কোডে প্রেরিত চিঠিটি লিখে চলল সে। চেয়ারম্যান ক্লু ক্লাক্স ক্লান দিভাও মিন্দানাও, আমরা আপনাদের হারানো জাহাজ, রেডিয়েশন বম্ব এবং আহমদ মুসার সঠিক অবস্থানের পূর্ণ তথ্য অবগত রয়েছি। আমরা এসব তথ্য দিয়ে আপনাদের সাহায্য করতে পারি যদি আপনারা আমাদের সাথে নিম্নলিখিত শর্তে রাজি হন। ১. দক্ষিণ চীন সাগর ও সোলো উপসাগরের মধ্যবর্তী পালোয়াং দ্বীপে সোভিয়েত নৌবহরে স্থায়ী ল্যান্ডিং সুযোগ থাকবে। ২. সোলো ও মিন্দানাও দ্বীপপুঞ্জে যিশুর রাজত্ব কায়েম হোক, আপত্তি নাই, কিন্তু সেখানে প্রগতিশীল আন্দোলনের পথ বন্ধ করা চলবে না। দিভাও কারাগার থেকে প্রগতিশীল কর্মী চার্লস হ্যামিল্টনকে অবিলম্বে ছেড়ে দিতে হবে। ৩. উত্তর মিন্দানাওয়ের কাগায়ান বেদ সোভিয়েত এয়ারফোর্সে মাত্র ৩ দিনের জন্য ব্যবহারের অনুমতি চায়। উপরোক্ত শর্তগুলো যদি ক্লু ক্লাক্স ক্ল্যান ও তার পরিচালিত সেখানকার সরকার মেনে নেয়, তাহলে আমাদের স্বার্থ রক্ষার জন্য আমরা আমাদের নিজস্ব পথ অনুসরণ করব। কাগনোভিচ চেয়ারম্যান, সোভিয়েত ফার ইস্ট ইন্টেলিজেন্স সার্ভিস। চিঠি নোট শেষ করা হলে আহমদ মুসা বলল, লিলিয়েভ মিশনের ব্যর্থতায় সোভিয়েত ইন্টেলিজেন্স আরও পাগল হয়ে উঠবে। আবার আসবে তারা দিভাওয়ে। তা আসুক, তুমি আজই চলে এসো কাগায়ানে। শরীফ সেখানে আছে। তোমাদের কাজ হবে কাগায়ান বেজের কার্যধারার প্রতি নজর রাখা। আর শোনো, লিলিয়েভের ব্যাগেজ এখন তোমার ১১ নম্বর কেবিনেই তো রয়েছে। হ্যাঁ, তাহলে লিলিয়েভের ওই চিঠি তুমি যেখানে পেয়েছিলে সেখানেই রেখে দাও গিয়ে। কাল সকালে ক্লু ক্ল্যাক্স ক্ল্যান নিশ্চয় সেখানে যাবে। পরে হয়তো আসবে সোভিয়েত ইন্টেলিজেন্সেরও কেউ। চিঠি যেন তারা ওখানে পায়। নিরুদ্বেগে তারা তাদের প্ল্যান নিয়ে এগোক সামনে। থামল আহমদ মুসা। একটু থেমে আবার বলল, আর কিছু বলবে জাবের? লিলিয়েভকে কি করব? হেডকোয়ার্টারে পাঠিয়ে দেব? না, এখানে স্মার্থা আছে। সবাইকে একখানে করা ঠিক হবে না। ওকে ওখানেই আটকে রাখবে। আচ্ছা আচ্ছা, রেখে দাও, বলে লাইন কেটে দিল মুসা। তারপর ওয়্যারলেসের কাঁটা ঘুরিয়ে ভিন্ন এক ওয়েবলেংথে জাম্বোয়াঙ্গোতে এহসান সাবরির সাথে যোগাযোগ করল। ওপারের থেকে এহসান সাবরির কণ্ঠ ভেসে এলো। আমি এহসান সাবরি। আমি আহমদ মুসা। আদেশ করুন জনাব। শুধু আদেশ করার জন্যই কি তোমাদের খোঁজ নিয়ে থাকি এহসান? মাফ করুন জনাব, আপনি আমাদের নেতা। আদেশ তো আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করি। আমি যেটা দিয়ে থাকি ওটা পথ নির্দেশনা মাত্র, আদেশ নয়। আদেশের অধিকার তো একমাত্র আল্লাহরই। ইন্নিল হুকমু ইল্লা লিল্লাহ। পড়নি? ওপারে এহসান সাবরির মুখ লজ্জায় লাল হয়ে উঠেছে। বলল সে, আপনার এই নির্দেশ আমার মনে থাকবে। আর শোনো, আমাদের 50 স্পিড বোটের সবগুলোকেই স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সজ্জিত করা হয়ে গেছে। এর মধ্যে আমি 5টিকে কাগায়ান উপসাগরে রেখে অবশিষ্টগুলোকে জাম্বোয়াঙ্গো ঘাঁটিতে পাঠিয়ে দিচ্ছি। তুমি এর মধ্যে 5টি তোমার জন্য রেখে অবশিষ্টগুলো 2টি করে সবগুলো উপকূলীয় ঘাঁটিতে পৌঁছে দেবে। রাতের অন্ধকারে অতি গোপনে সমাধা করবে এক কাজ। কিন্তু পেট্রোলের যে স্টক আছে তা তো খুব অল্প। সে চিন্তা আমি করেছি। লিবিয়া থেকে ওয়েল ট্যাঙ্কার এমভি সেনুসি আসছে। ওটা এসে নোঙর করবে নর্থ বর্নিওর সান্দাকান বন্দরে। সেখান থেকে ইন্দোনেশীয় কোস্টার পিপা ভর্তি তেল নিয়ে আসবে জাম্বোয়াঙ্গো থেকে 75 মাইল দক্ষিণ পশ্চিমে জনমানবহীন জামুন দ্বীপে। সেখান থেকে তোমাকে তেল সংগ্রহ করতে হবে। নির্দিষ্ট সময় আমি তোমাকে পরে জানাচ্ছি। আচ্ছা, আর কিছু বলার আছে? জি না, রেখে দিলাম। ওয়্যারলেস ছেড়ে দিয়ে আলী আল মখদুমের দিকে চেয়ে আহমদ মুসা বলল, হুজুর, কষ্ট দিলাম আপনাকে। অনেকক্ষণ বসিয়ে রেখেছি। এ কি বলছো বাবা? আমার 110 বছরের জীবনে এমন আনন্দ আমি কোনোদিন পাইনি। অপরিসীম কষ্ট করছো তোমরা এ দুঃখী জাতির জন্য। আজ আমি যদি যুবক হতাম। কান্নায় বৃদ্ধের গলা বুঝে এলো। থামল সে। ধোক গিলে আবার বলল, আজ মনে হচ্ছে আমার কর্মজীবনের দীর্ঘ 80টি বছর বৃথাই নষ্ট করেছি করিম আল মখদুমের মাজারে বসে তসবিহ টিপে আর হাহুতাশ করে। জালাল্লাহু জালালুহুর তসবিহ টিপেছি বটে মাজারে বসে, কিন্তু তার প্রতাপে তোমাদেরকে যেমন জাতির মুক্তির জন্য আজ পাগল করে তুলেছে তেমন তো কোনোদিন হয়নি আমার। বৃদ্ধের দুগণ্ড বেয়ে অবিরাম ধারায় নামছিল অশ্রু। হৃদয়ের বেদনা যেন তার চোখ দুটি দিয়ে ঠিকরে পড়ছে। সে হঠাৎ উঠে দাঁড়িয়ে আহমদ মুসার হাত দুটি ধরে বলল, তোমাদের কিছু কাজ আমাকে দাও বাবা। এ বৃদ্ধ কিছু করতে না পারলেও শত্রুদের একটি বুলেট আর কিছু সময় তো নষ্ট করতে পারবে, আর এটাই হবে আমার জীবনের পরম সঞ্চয় তার কাছে। আহমদ মুসা উঠে দাঁড়িয়ে আলী আল মখদুমকে ধীরে ধীরে বসিয়ে দিতে দিতে পরম শ্রদ্ধা ভরে বলল,
যুবকদের জন্য এ প্রেরণা সৃষ্টি আপনার আজ সবচেয়ে বড় দায়িত্ব জনাব। আহমদ মুসা বলল, তারপর আজ এই রাতে, এই মুহূর্তে যে প্রেরণার উষ্ণ পরশ আপনার কাছ থেকে পেলাম তা অক্ষয় হয়ে থাকবে আমার জীবনে। আপনার অশ্রু হয়ে নেমেছে আপনার চোখে। এ অশ্রুর মূল্য অপরিসীম। এ অশ্রুর জ্বালা যুবকদের পাগল করে, আর এ পাগল যুবকরাই পারে রক্তের সাগর পিছনে ফেলে লক্ষ্যে পৌঁছাতে। বয়সের ভারে পীড়িত আলী আল মকদুম অবসন্ন হয়ে পড়েছে চেয়ারের উপর। চোখ দুটি তার মুদ্রিত। আহমদ মুসা মূর হামসারের দিকে চাইল। মূর হামসারের অশ্রুসিক্ত চোখে শপথের দীপ্ত শিখা। ধীর স্বরে আহমদ মুসা তাকে বলল, আজকেই জেদ্দার এমপিআই মুসলিম প্রেস ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টারে একটি চিঠি লিখো ইরগুঞ্জাই লিউমি তাদের স্বীয় স্বার্থ সংশ্লিষ্ট একটি তথ্যের বিনিময়ে সোভিয়েত ইন্টেলিজেন্সকে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক জটিল মারণাস্ত্র ঘুমন্ত টর্পেডো সম্পর্কিত গোপন তথ্য পাচার করছে। আরও বলতে হবে, এই ষড়যন্ত্রের সাথে পেন্টাগনের ইহুদি মারণাস্ত্র বিজ্ঞানীদের যোগসাদৃশ্য রয়েছে। ব্যাস, এইটুকুই যথেষ্ট। কিন্তু এ থেকে আমরা কি বাস্তব ফল লাভ করব ভায়া? সর্বোচ্চ লাভের কথা বাদ দিলাম, সর্বনিম্ন লাভ হল এর ফলে ইহুদি স্বার্থ ও মার্কিন স্বার্থের মধ্যে অলক্ষ্যে এক ভেদরেখার সৃষ্টি হবে। ইরগুঞ্জাই লিউমি ও ইহুদি বিজ্ঞানীদের উপর মার্কিন গোয়েন্দারা চোখ রাখবে, যার ফলে ইরগুঞ্জাই লিউমির পক্ষে সোভিয়েত ইন্টেলিজেন্সকে দেয়া প্রতিশ্রুতি পালন করা কঠিন হবে। হেসে উঠল মূর হামসার, বলল, ঠিক ভাইয়া, রেডিয়েশন বম্ব কেলেঙ্কারি হয়েছে, এবার ঘুমন্ত টর্পেডো কেলেঙ্কারি প্রকাশ হয়ে পড়লে ইহুদি মার্কিন চিরধরা স্বার্থে ফাটল স্পষ্ট হয়ে উঠবে এবং পরিণামে তা সংঘাতে রূপান্তর লাভ করতে পারে। আহমদ মুসা উঠে দাঁড়াল, বলল, হুজুরকে শুইয়ে দেবার ব্যবস্থা করো মূর হামসার।